নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প প্রতিভা বসুর লেখা। গল্পের নাম বসন্ত জাগ্রত দ্বারে। দারুণ ধুম ধাড়াক্কা করে বাজি বন্দুক সব বাজিয়ে নেহাত অল্প বয়সেই ছেলের বিয়ে দিলেন তালুকদার রাঘবেন্দ্র রায়চৌধুরী। প্রথমটায় মন্টু হাত পা নেড়েছিল আপত্তি জানিয়ে, চেঁচামেচিও করেছিল মায়ের কাছে এসে। তারপর বাবার দুটো ধমকেই ঠান্ডা হয়ে গোঁজ মুখে বসে রইল ঘরের কোণে। একবার মনে হলো বিষ খায়, একবার মনে হলো গভীর রাত্রে গলায় কলসি বেঁধে ওই বাঁধানো পুকুরে গিয়ে ডুবে মরে, আরেকবার আফিংটায় মৃত্যুর সব থেকে সহজ পন্থা। এসব ভাবতে লাগলো, কিন্তু কোনোটাই কার্যকরী হলো না। কেবল সদ্য পরিচিত সহপাঠিনী প্রণতি ঘটকের মুখখানেই তার মনে পড়তে লাগলো বারে বারে। জন্ম থেকে 16-17 বছর বয়স পর্যন্ত এই গ্রামেই কেটেছে মন্টুর। এখানেই সে বড় হয়েছে, নৌকো বেয়েছে, মাছ ধরেছে, দুর্গাপূজার সময় কুমোরদের সঙ্গে লেগে থেকেছে আঠার মতো। কাদের প্রতিমা কত সুন্দর, খুনোখুনি করেছে তাই নিয়ে। বিসর্জনের সময় লাফিয়ে পড়েছে খালে, মুরুলি করেছে বন্ধুদের সঙ্গে, বুক ডন বৈঠকে বুকের ছাতি চওড়া করেছে। তারপর ম্যাট্রিক পাশ করে পড়তে গেছে কলকাতায়, আর সেই প্রথম। আর সেখানে গিয়েই বুঝতে পেরেছে নিজের বর্বরতা। প্রথম বছরটা অবশ্য মন টেকেনি দাঁড়িপাল্লার ওজনে, টানটা গায়ের দিকেই ছিল বেশি। কিন্তু দ্বিতীয় বছরে পাটা দিতেই তার পাখা গজালো, শহরের ফুরফুরে হাওয়া লাগলো গায়ে। সচেতন হয়ে নিজেকে সে আবিষ্কার করল, আর আবিষ্কার করা মাত্রই জমে উঠল তার জীবন। স্বপ্ন রঙিন হয়ে উঠল। সরল গ্রাম্য বালক দেখতে দেখতে এক লাফে উঠে গেল স্মার্টনেসের একেবারে মগ ডালে। ভাব হলো মেয়েদের সঙ্গে, গলার আওয়াজ নরম হলো, চোখের ভাবে তার ঘুম নামল, ধুতি ছেড়ে প্যান্ট আর বুশশার্টে শোভা পেল তার শরীর, দুম দাম করে চলাটা বন্ধ হলো, আরও কত কি যে হলো তার ঠিক নেই। আর এর মধ্যে কিনা এই বিয়ে, এইটুকু বয়সে! এর চেয়ে বাবা তাকে কেন ফাঁসির হুকুম কেন দিলে না? তাও যদি স্ত্রী নামক পদার্থটা একটা পদে থাকতো। না জানে লেখাপড়া, না দেখেছে শহর, এই গ্রামেরই একটা নাক টিপলে দুধ গলা একটা এঁচড়ে পাকা মেয়ের সঙ্গে। ছি, বন্ধুদের কাছে সে মুখ দেখাবেই বা কেমন করে? আর প্রণতি কি ক্ষমা করবে তার এই অপরাধ? এত বড় একটা আঘাতের পরে সে প্রাণ রাখবে কিনা তাই তো সন্দেহ। লজ্জায়, দুঃখে, ক্ষোভে, দীর্ঘশ্বাসে বুকটা তার ভারী হয়ে উঠল। শেষে টিকতে না পেরে এক সমবয়সী পিস্তুত ভাইয়ের কাছে চোখের জলে ভেসে গিয়ে সমস্ত বলে ফেলল মনের কথা। শুনে পিস্তুত ভাই গুম হয়ে থেকে হঠাৎ গর্জন করে উঠল, অন্যায়, অন্যায়! আমি বলবো হৃদয়ের ওপর কারো হাত নেই, সেখানে এই অত্যাচার রীতিমতো অন্যায়। সে তোমার বাঘের মতো বাবাই হোক আর যেই হোক। যদি আমি হতাম, একটা ঘুষি মারল সে টেবিলের উপরে, আর সঙ্গে সঙ্গে বাইরে কার ফটাফটা একটা বিদ্যাসাগরী চটির আওয়াজ পাওয়া গেল। আর মুহূর্তেই পিস্তুত ভাই সিংহ বিক্রম থেকে একেবারে ইঁদুরের গর্তে যেন নেমে এলো। বিকট ভঙ্গিতে শরীরের আধখানা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মামা! জানলার তাকে উদাসভাবে বসে থাকা মন্টু এদিকে এসে গাটা ঢাকা দিয়ে বলল, ইস, বাবা তো নয়, যেন বাবা। এই জন্যই তো সে আজকাল আর ছুটিতে আসতে চায় না। এই সমস্ত লোকের সঙ্গে কখনো থাকা যায়? জঘন্য এইসব ডিরেক্টরশিপের জায়গা যে আর নেই পৃথিবীতে, এই কথাটা একদিন আচ্ছা করে বুঝিয়ে দিতে হয় ওই রাঘব বাবুকে। পানা পুকুরের গন্ধ, বাঁশঝাড়ের মশার কামড়,
যত সব ইডিয়েটিক মার্কা মানুষদের সঙ্গে রাত দিন মেলামেশা, আর কত হবে এর থেকে? কখনো গেছে কলকাতা শহরে? থেকেছে গিয়ে? খড়ম পায়ে ওই হেঁটো ধুতি পরেই তো জীবন গেল, আর কেবল জবরদস্তি, বিশ্রী বিশ্রী। অথচ এই ছুটির সময়ের জন্য মন্টুর কত ভালো ভালো কথা ভেবে রেখেছিল। ভেবেছিল সে অরুণ আর প্রণব 3 বন্ধুতে মিলে রোজ বিকেলে লেকের ধারে গিয়ে বসে থাকবে, মাঝে মাঝে সিনেমা দেখবে, কখনো কখনো গড়ের মাঠে গিয়েও সন্ধেবেলাটা ফুচকে খেয়ে কাটাতে পারে। তারপর সাহস করে একদিন প্রণতিদের বাড়ি গিয়ে তাকেও বেড়াতে নিয়ে আসবে। একদিন কেন, ভাব হলে রোজই আসবে। লেকে এসে আইসক্রিম, মশলা মুড়ি, নয়তো আউটরাম ঘাটে গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে থাকবে হাতে হাত রেখে। হলো, সবই হলো। শুধু লিখেছিল দেশে গেলে পড়াশুনোর ক্ষতি হয়, তাই ভাবছি এবারটা এখানে হস্টেলে থেকেই পড়াশুনো করব। সামনে পরীক্ষা। অমনি বাবা চিঠির মধ্যে কানমোলা মুড়ে পাঠিয়ে চোখ লাল করে নিয়ে এলেন। মুখ গরম করে বললেন, ছুটিতে আসবেন না বাবু? কি রে আমার পড়ুয়া, শহরে তুক লেগেছে বুঝি? আগেই বলেছিলাম সুবোধকে, মানে সুবোধ হচ্ছে তার শ্যালা। আরে বাবা, গাঁয়ের ছেলে গাঁয়েই থাকুক, সব ডিভিশনের কলেজ এখান থেকে সমস্ত এক পা করে, আরে সেখানেই পড়ুক। তা নয় কলকাতা, তাও আবার বিদ্যেধরীদের সঙ্গে, যত সব। আর তারপরেই বলে তোর বিয়ে। কি গ্রাম্য, ছি ছি। কথাটা শুনে বজ্জাত ঘোড়ার মতো ঘাটটা তেরচা করে দাঁড়িয়েছিল মন্টু। বাবা অমনি চুলের ছাঁটটা দেখে যেন তপ্ত তেলে জলের মতো চিরবিরিয়ে চিট খেয়ে উঠলেন। দেখো দেখো, ঘাড় চাঁচা বাবুকে দেখো তোমরা, বলেই কালো নাপিতকে ডাকতে পাঠিয়ে দিলেন। কি যে ইচ্ছে করছিল তখন, উফ বুনো নেহাতি বাবা তো তা, নইলে গায়ে তো আর মন্টুর কম জোর নেই। তাই তো প্রণতি বলে, আপনার স্বাস্থ্য দেখলে সত্যি হিংসে হয় মলয়বাবু। কি মিষ্টি কথা! হিংসে বিষয়ে এরকম মিষ্টি কথা বাবা কি শুনেছে কোনো দিন? মন্টু অবশ্য খুব চমৎকার জবাব দিয়েছিল একটা, মলয় তো বাতাস, সে কি কখনো বাবু হয়? মলয়কে মলয় বলাই কি ভালো নয়? তাই শুনে অসম্ভব সুন্দর করে হেসেছিল ওই প্রণতি। মন্টু মনমনা হয়ে গেল, উদাস হয়ে গেল। জাগতিক সুখ দুঃখে আর যেন তার কোনো প্রয়োজন রইল না। ঘুরে বেড়াতে লাগলো এখানে ওখানে, বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে, গাছের বাকলে লিখে রাখলো শুধু সেই নাম, সেই 3টে অক্ষর, আর লিখল, আমি তোমারই, তোমারই, জনমে মরণে শুধু তোমারই। রাত্রিবেলাও ঘুম তার রইল না। লজিকের খাতার পাতা ভরে কবিতা লিখল, নাম দিল যে নদী মরুপথে। আর কবিতাটা হলো এরকম, হে আমার প্রিয়সী, হৃদয়ের পূর্ণ শশী, তোমার বিহনে মোর কত রাত কত তো ভোর, চোখের অথই জলে পাষাণ যে যায় গলে, জীবনের সব সুখ স্বাদ এক বাক্যে হলো কুপকাত। শেষের এই সুখ স্বাদের সঙ্গে কুপকাত মেলাতে ভীষণ খাটতে হলো তাকে। কত যে পায়চারি করতে হলো, কতবার যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হলো, তার ইয়ত্তা নেই। তারপর নিজের যোগ্যতায় মিল দেবার আশ্চর্য দক্ষতায় নিজেই স্তব্ধ হয়ে রইল খানিকক্ষণের জন্য। মনটা হালকাও হলো অনেক। এদিকে ঘনিয়ে এলো বিয়ের দিন। বিষাদ ভরা মন নিয়ে মন্টু আরও বেশি থাকতে লাগলো বাড়ির বাইরে। খাওয়াটা কমিয়ে দিল। জীবনের প্রতি বৃত রাগে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে কিনা সে কথাও চিন্তা করতে লাগলো গুরুতরভাবে। বিয়ের আগের দিন রাত্রিরে সারা রাত ভেবে, সারা রাত জেগে শেষে একখানা প্রেমপত্রই লিখল প্রণতিকে। চিঠির মধ্যে টপ টপ কয়েক ফোঁটা চোখের জলও দিয়ে দিল। ভোর রাত্রে দধিমঙ্গল,
রাত জেগে চিঠি লিখে খিদেও পেয়েছিল। অত মন খারাপ সত্ত্বেও দই চিড়েটা অবশ্য নেহাত মন্দ লাগলো না। বিয়েও হয়ে গেল। বিয়ের রাত্রে মন্টু ওই ঘোমটার পুটলিটার দিকে তাকাতেই পারল না। বাসি বিয়ের দিন কাল রাত্রি দেখা হলো না, যেন বেঁচে গেল। ফুলশয্যার দিন ঘর নীরব হতেই বয়স্ক ভদ্রলোকের মতো গম্ভীরভাবে বলল, শোনো খুকি। খুকি তো স্থির। আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। খুকি তো তবুও চুপ। দেখো, এই যে আমাদের এই বিবাহ বন্ধন, এটা নেহাতি এই গুরুজনদের একটা অবিশ্বাসকারীর কুফল। তারা পুতুল খেলেছেন আমাদের জীবন নিয়ে। ঘোমটার আড়াল থেকে দুটো অপাবৃদ্ধ কাজল কালো বালিকা চোখ এবার উকি মারল। জানো তো, এ জীবনে পদ্মপত্রে জলের মতন। এখানে মন্টুর একটা খুব বড় করে দীর্ঘশ্বাস ফেলল। বেঁচে থেকেই বা কী লাভ, আর মরে গেলেই বা কী ক্ষতি। সুখ দুঃখ আজ সব সমান, সব এক। ঘোমটাটা এবার নাকের ডগার থেকে চোখের পাতায় উঠল। তাই বলছি, গুরুজনরা আমাকে 1000 বার বিয়ে দিল, আমি তাকে আমি ভুলব না, কোনো দিন ভুলব না। আমার মনের তিমির আকাশ আলো করে সেই থাকবে চিরদিন ধ্রুবজ্যোতি হয়ে। আর তুমি হবে আমার এক বোন। বোন? ঘোমটা খসে দুই চোখের চকির তারায় বিদ্যুৎ খেলে গেল। হে মা, কি রে লোকটা, বর হয়ে বউকে বলে বোন? দাঁড়াও, বলে আসি রাঘব জ্যাঠাকে। লজ্জা টজ্জা যেন তার নিমেষে উধাও। বেনারসের আঁচল লুটিয়ে সে অমনি উঠে দাঁড়ালো। একই গ্রামের মেয়ে, না চেনবার কথা তো নয় মন্টুর। ঠাকুরবাড়ির গোলাপি, সে ছেলেবেলায় দেখেওছে 2-4 বার। তারপর 10 না পুড়তেই হারেমে পুড়েছেন তার অভিভাবকরা। 13 বছরের পুরন্ত মেয়ে, গ্রামের খোলা জলবায়ুর গুণে ডাঁসা পেয়ারার মতো সতেজ। পাকার মতো সোনার চিরুনি দিয়ে লাল ফিতে জড়িয়ে খোপা বেঁধেছে। সিঁদুর দিয়েছে সিথি কপাল লেপটে। আলতা পড়া পায়ে ঝুমঝুম করে তোড়া ছুটল সে দরজার দিকে। খপ করে ধরে ফেলল মন্টু। কোথায় যাও? ঠ্যাং ভেঙে দেব। ঠ্যাং অমনি ভাঙলেই হলো, আমার আর হাত নেই। অসম্মান করে কথা বলবে না, জানো আমি তোমার গুরুজন। জানি, ওই রকম গুরুজন আমার ঢের দেখা আছে। সেবার যাওনি আমাদের পাড়ায় আম চুরি করতে? ঠ্যাঙা খাওনি সেতুল দাদুর কাছে? সব সম্মান ডকে উঠল। তবু মন্টু গাম্ভীর্য ছাড়ল না। বলল, আমি কলকাতার কলেজে পড়ি, আমার নাম মলয় কুমার। সেখানে আমাকে সবাই চেনে। আর তুমি লেখাপড়া জানো নাকি আমার সমবয়সী? ঠাকুরবাড়ির গোলাপি শুধু গোলাপি রঙের জন্যই বিখ্যাত নয়, পাতলা ছোট জিভখানাও তার খুঁড়ের মতো ধারালো। বিয়ের আগে মা, কাকিমা, ঠাকুমার হাজারো নিষেধ উপদেশ সব ভুলে গিয়ে নববিবাহিত স্বামীকে সে দাঁত দেখিয়ে ভেঙচিও কাটল। মুখ নেড়ে বলল, কলকাতায় থাকো তো হয়েছেটা কি? লেখাপড়া সকলেই করে, ভারী মাথা কিনেছ। আমিও গদাই পণ্ডিতের স্কুলে পাঠ শেষ করেছি। কেবল বিধবা হয়ে যাব বলে ঠাকুমা বড় স্কুলে দেয়নি, নইলে দেখাতাম। আর বয়স তোমার কত শুনি? 22। গম্ভীর মুখে মিথ্যে কথাটা বলে পা নাচাতে লাগলো মন্টু। আমারও এই 17 পূর্ণে 18 হলো। স্বামীর চেয়ে বয়সে ছোট হতে হয় এটা বোধহয় জানা ছিল না গোলাপি। তা নইলে কি আর 25 না বলে সে ছাড়তো? মন্টু বলল, মিথ্যুক। গোলাপি বলল, তুমি মিথ্যুক। মন্টু বলল, প্রণতি বলে একটা মেয়ে আমার সঙ্গে পড়ে, তুমি তার পায়ের যোগ্যও নও।
গোলাপি বলল, আমাদের দক্ষিণের বাড়ির পদা চুকাপাটি খেলায় ফার্স্ট হয়ে তুমি তার পায়ের যোগ্য নয়। আমি প্রণতিকেই ভালোবাসি, বিয়ে না করলেও সেই আমার স্ত্রী। আরে আমিও পদাকেই ভালোবাসি। চুপ করো, প্রভুত্বের সুরে ধমকে উঠল মন্টু। নিজের বিয়ে করা স্বামীর মুখের কাছে বসে অন্য ছেলেকে ভালোবাসার গল্প বলা? ভয় নেই তোমার? তোমার ভয় নেই? তুমিও তো সেই পাজি মেয়েটাকেই ভালোবাসো। স্বামীরা সব করতে পারে। আহারে, এই একটু আগে বললে তুমি আমার বোন, এখন আবার সুবিধা বুঝে এমনি স্বামী হয়েছ রে। কি রে আমার? দেখো, আমি তোমাকে ত্যাগ করব। এই কথায় ঝগড়া ভুলে হাসি ফুটল গোলাপির মুখে। চকচকে চোখ করে বলল, করবে? হ্যাঁ লক্ষ্মীটি, এক্ষুনি করো না। আমার বড় মন কেমন করছে মা বাবার জন্য, ঠাকুমার জন্য। আর জানো, আমার যে ওই পুচকে ভাইটা, সবে দুটো দাঁত উঠেছে সামনে, সে আমি ছাড়া আর কার কোলে থাকতে চায় না। একটু চুপ করে থেকে মন্টু বলল, ত্যাগ করার অর্থ জানো? কেন জানবো না? রামহরি কাকার মেয়ে, সেই যে পুনিদি, তাকে তো ত্যাগ করেছে তার বর। কেমন সে মা বাবার কাছে থাকে, কোনো দিন আর শ্বশুর বাড়ি যেতে হয় না। লক্ষ্মীটি, অনুনয় সাবন্দা স্বনির্বন্ধ হলো গোলাপিও। দেয়ালে প্রদীপের কম্পিত ছায়াটার দিকে তাকিয়ে মন্টু কেমন যেন চুপসে গেল। স্তিমিত গলায় বলল, আর তারপর আমি যদি আবার বিয়ে করি? কাকে? ওই মেয়েটাকে? তাকে ছাড়া আর কাকে? এইবার গোলাপি চোখ কুচকে নখ কামড়ে ভাবল একটু, কিন্তু পিতামাতার সঙ্গে সদ্য বিচ্ছেদটাই তো তাকে পীড়া দিচ্ছিল বেশি। সে কোনোদিন নাটক পড়েনি, নভেলও পড়েনি, কেবল দায়ে পড়ে রামায়ণ পড়ে শুনিয়েছে ঠাকুমাকে। আর বৃহস্পতিবার উপাচার সাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছে প্রদীপের সামনে বসে দুলে দুলে। প্রেমের চাইতে মন তার স্নেহেরই কাঙাল বেশি। কাজেই মন্টুর পুনর্বিবাহেও তার আপত্তি হলো না। ঘাড় নেড়ে বলল, তবে তাই করো। হঠাৎ মন্টুর যে কেন মত পরিবর্তন হলো কে জানে। ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল, না, তা হয় না। কেন হয় না? কেন? নারায়ণ সাক্ষী করে একবার যাকে পত্নী রূপে বরণ করেছি, তাকে আমি ত্যাগ করতে পারি না। গাল ফুলিয়ে গোলাপি ভ্রুকুটি করল, তবে এতক্ষণ আশা দিলে কেন? তোমার মনটা পরীক্ষা করছিলাম। ছাই, রাগ করে বিছানায় এসে ঝাঁপিয়ে পড়ল গোলাপি। কেবল বাজে কথা। এই বাজে লোকটা এখন মরে গেলেই তুমি রক্ষে পাও না। মরা যেন চারটিখানি কথা। ও, তাহলে মরছি না বলে ভারী দুঃখ তোমার? তুমি তো আর ঠাকুর নও যে ইচ্ছে মরণ হবে। আমার দুঃখ হোক ছাই না হোক, যতদিন বাঁচবার ততদিন ঠিক বাঁচবে তুমি। তবে বাজি ধরবে? কিসের? আমি মরতে পারি কি পারি না? জবাব দিতে সামান্য দ্বিধা করল গোলাপি। তারপর ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ। ঢোক গিলল মন্টু। পটাশিয়াম সাইনাইটের নাম শুনেছ? সে আবার কি? মাত্র একটা সেকেন্ড, তারপর সব শান্তি। আমি তাই খাবো। খেলে কি হবে? তুমি মুক্তি পাবে। আমি মরে গিয়ে মুক্তি দেব তোমাকে। সিনেমার নায়কের মতো ভাব দিয়ে সে জানলায় এসে বেঁকে দাঁড়ালো। আর কোনোদিন তবে তোমাকে থাকতে হবে না এই বাড়িতে? আর কোনোদিন আমাকে দেখতে হবে না? বারে, আমি বুঝি তাই বললাম? গোলাপির গলায় এবার ভয়। আমার জন্যই তো তোমার যত দুঃখ। মোটেও না। তা নইলে পদাকে বিয়ে করে কত সুখী হতে পারতে। ঘেন্না ঘেন্না। গোলাপি তার খোপা ভরা মাথাটা ঝাঁকড়ে উঠে বলল, পদাটা আবার একটা মানুষ নাকি? সে কি তোমার মতো কলকাতায় পড়ে?
জানলায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে লেবু ঝোপের আড়ালে গভীর অন্ধকারে জোনাকির আলো দেখতে দেখতে মুখের খুশিটা লুকালো মন্টু। তাহলে আমাকে ছেড়ে যেতে চাও কেন? তুমি তো আমাকে ত্যাগ করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাও। কখনো না। নিঘাত আমার কি না খেয়ে দে আর কাজ নেই, নিজের বিয়ে করা বউ ফেলে তাকে বিয়ে করব? তাই তো তোমার ইচ্ছে। খাটের কাছে এগিয়ে এসে মন্টু বলল, কেন ইচ্ছে হবে? সে কি তোমার মতো সুন্দরী? আমি তো বিচ্ছিরি। গোলাপির মুখে অভিমানের গাঢ় ছায়া। সে কি তোমার মতো মিষ্টি? মিষ্টি না হাতি। পরম বন্ধুতায় গোলে নিয়ে 19 বছরের সদ্য যুবক এবার মুগ্ধ আবেগে নিজের হাতের মধ্যে গোলাপের দুখানা হাত তুলে নিয়ে নিবিড় হয়ে বলল, নাকি তোমাকে ছাড়া আর কাউকেও আমি ভালোবাসতে পারি? 13 বছরের সদ্য কিশোরী লজ্জায় ভেঙে গিয়ে আরক্ত মুখে এবার কোলে মুখ লুকিয়ে অস্ফুষ্টে বলল, ধ্যাৎ। প্রতিভা বসুর এই মিষ্টি সুন্দর গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি এই চ্যানেলকে, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আমি এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব তোমাদের মাঝখানে। আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকেও এরকম সুন্দর গল্পের জন্য।